আপনারা শুনছেন ভূত.com। আজকের গল্পটা হলো হ্যালুসিনেশন। আপনারা হয়তো অনেকেই জানেন হ্যালুসিনেশন সম্পর্কে। তাহলে শুরু করা যাক, গল্পে কি ঘটেছিল। সেই সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। ইউনুস মিয়া তার বাগান বাড়ির পাশে যে শান বাঁধানো পুকুর ঘাট আছে, সেখানে দাঁড়িয়ে আছেন। জমাট অন্ধকারে একা, মাথার উপর শরীফ মার্কা ছাতা ধরা, গায়ে সাদা পাঞ্জাবি, ভয়ে বেচারার মুখ পাংশু হয়ে আছে। গ্রামে বিদ্যুৎ থাকলেও ইউনুস মিয়া তার এই বাগান বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাগান নাই। কারণ এতে তার বড় ভাই ইউসুফের করা নিষেধ আছে। ইউসুফ আলো সহ্য করতে পারেন না, তার অন্ধকার খুব প্রিয়। পুকুর ঘাটে দুই পা তুলে ইউসুফ বসে আছে, দুই হাত বুকের সামনে কাঙ্গালের মতো ভাঁজ করে ধরা। একটা মাত্র আধা ছেঁড়া লুঙ্গি পরা সে। বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, কপাল বেয়ে পানি নামছে সরু ধারায়, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ইউসুফের মেজাজ অনেক বেশি করা। এই যেমন এখন খুব কড়া হয়ে আছে ছোট ভাই ইউনুসের উপর। ইউনুস একটু কেশে আবার বলল, ভাইজান, মিসির আলী নামের এক ভয়ানক বুদ্ধিমান মানুষ আমার বাড়িতে এসেছেন। আমি ভাবতেছি আপনার সমস্যার কথা উনাকে বলবো। ছোট ভাইয়ের বুদ্ধত্বে ইউসুফ একটু বিরক্ত হলেন। চোখ তুলে চাইলেন ছোট ভাইয়ের দিকে। বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা ভয়হীন হয়ে গেল ইউনুসের। এই অন্ধকারেও বিড়ির আগুনের মতো জ্বলছে ইউসুফের চোখ। ইউসুফ শ্লেষ মেশানো কণ্ঠে বললেন, আমার কোন সমস্যা নাই, তুমি ওকে বলতে পারো, তবে লাভ নাই। গতবার তো ওই স্কুল মাস্টারকে বলেছিল, মনে নাই ওই স্কুলের মাস্টারকে কিভাবে মারছিলাম? বলেই কেনা কেনা কণ্ঠে উচ্চস্বরে হেসে উঠল ইউসুফ। সেই হাসি যেন ইউনুসের বুক এফর ওফর করে দিল। ইউনুস অতিদ্রুত বলে উঠল, মিসির আলী সাহেব ভয়ানক বুদ্ধিমান, সে ওই স্কুল মাস্টারের মতো বোকা না, আপনি তার বুদ্ধির সাথে পারবেন না। ইউসুফ একদলা থুথু ফেলল খাটের পাকা ফ্লোরে। তারপর বলল, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাকে যেভাবেই হোক এখানে নিয়ে আসো, দেখা যাক। বলেই ইউসুফ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে পুকুরের পানিতে নেমে গেল। হাঁটু পানি থেকে কোমর পানি, কোমর থেকে গলা, একসময় পুরো শরীর ডুবে গেল পুকুরের কালো জলে। ইউনুস কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, তারপর অন্ধকার বাগান বাড়ি থেকে ধীরে ধীরে পা বাড়াল মূল বাড়ির দিকে। মিসির আলী সাহেব টিনের তৈরি আধাপাকা ঘরের বারান্দায় বসে আছেন। বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। মিসির আলী সাহেবের টিপটিপ বৃষ্টি খুব পছন্দ। টিপটিপ বৃষ্টির দিয়েছেন অলস বৃষ্টি। বয়সের কারণে তার নিজের গতিও একটু মন্থর হয়ে গেছে, আর সেই কারণেই অলস জিনিস ইদানিং কালে ভালো লাগছে তার। লক্ষণ ভালো না। গ্রামে গ্রামে এখন বিদ্যুতের ছড়াছড়ি, এই বাড়িতেও বিদ্যুৎ আছে। তবে মিসির আলী সাহেব বারান্দার লাইট অফ করে দিলেন, কারণ বিদ্যুতের আলোয় বৃষ্টি দেখতে ভালো লাগে না। কই যেন পড়েছেন, চাঁদের জ্যোৎস্না দেখতে হয় খোলা মাঠে, আর রাতের বৃষ্টি দেখতে হয় অন্ধকারে বসে। মিসির আলী অনেক চেষ্টা করলেন কথাটা কার মনে করতে, কিন্তু পারলেন না। স্মৃতি বেইমানি করা শুরু করে দিয়েছে। লক্ষণ ভালো না। বেতের চেয়ারে দুই পা তুলে বসলেন মিসির আলী। হাতে ধোয়া উঠা এক কাপ লাল চা, চায়ে একটু লবণ দেওয়া, তবে খেতে ভালোই লাগছে তার। মিসির আলী একটা সিগারেট ধরালেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তিনি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ একটা কবিতার 2 লাইন আবৃত্তি শুরু করলেন। আয়ে বৃষ্টি চেপে, ধান দিব মেপে, এই 2 লাইনই উনি আবৃত্তি করতে থাকলেন। মিসির আলী এই পুরা কবিতাটা মুখস্থ পারেন, তার স্মৃতি শক্তি ভালো। তবুও কেন তিনি শুধু এই 2 লাইন আবৃত্তি করছেন তা বুঝতে পারলেন না। এই অজপাড়া গায়ে এসেছেন একটা বিয়ের দাওয়াতে, কিন্তু শহরে ফেরার আগেই বৃষ্টি শুরু।
রাস্তায় পানি উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ, তাই শহরে ফিরতে পারেননি। বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাদের থাকার ব্যবস্থা হলো প্রতিবেশীদের বাড়িতে। মিসির আলীর দায়িত্ব পড়ল ইউনুস সাহেবের ঘাড়ে। ইউনুস সাহেব একজন অবস্থা সম্পন্ন মানুষ। গঞ্জে বিরাট দোকানপাট আর গ্রামে তো জমিজমার অভাব নাই। সব অবস্থা সম্পন্ন মানুষের মধ্যে যেমন একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, ইউনুস সাহেবও তার ব্যতিক্রম নন। 55 বছরের এই লোকটি কখনোই মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। এটা নিজে মিসির আলী একটা লজিক দাঁড় করেছেন। হতে পারে এই লোকটির পুরানো পাপ আছে মনে, তার ভয় হয় তার চোখের দিকে তাকালে সবাই বুঝে ফেলবে যে পাপটা উনিই করেছেন। ইউনুস সাহেবকে নিয়ে এই ধরনের চিন্তা করেছেন বলে মিসির আলী একটু লজ্জিত হলেন। ইউনুস লোকটা যথেষ্ট অমায়িক এবং মিশুক। মিসির আলীর সিগারেট শেষ হয়ে গেল, তিনি আবার একটা সিগারেট ধরালেন। চায়ের খালি কাপটা মেঝেতে রাখলেন। তারপর ঘড়ি দেখালেন, রাত 9টা। বৃষ্টির বেগ বাড়ছে। টিনের চালে শব্দ হচ্ছে অবিরত। ইউনুস সাহেব মিসির সাহেবের ফরমাশ খাটার জন্য পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে এনেছেন। ছেলের নাম মতিন। তবে মতিন এই মুহূর্তে বারান্দার মাটিতে বিছানা পেতে শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে চলে গেল। গ্রামের মানুষ খুব দ্রুত ঘুমাতে পারে। মতিন ঘুমে বিছানায় কাত হয়ে ফুসফুস করে ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষের দিকে তাকাতে ভালো লাগে মিসির আলীর, কারণ সেই সময় মানুষের মুখ থেকে সকল দুশ্চিন্তা সরে গিয়ে স্বর্গীয় আবেশ চলে আসে। মিসির আলী পরম মমতায় তাকালেন মতিনের দিকে। পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছেলেটা। মিসির আলী ঠিক করলেন ইউনুস সাহেবকে বলে হেঁকে মিসির আলী ঢাকায় নিজের কাছে নিয়ে যাবে। তিনি ছেলেটিকে স্কুলে ভর্তি করিয়ে দিবেন। তবে ছেলেটির পড়াশোনায় আগ্রহ একেবারে কম। গ্রামের স্কুলে যায় মাসে 2-3 দিন, এখনো সে ক্লাস 2 পাস দিতে পারে নাই। সে গত 4 বছর ক্লাস 2তে, এটা নিয়ে সে গর্বিত। তাকে যদি জিজ্ঞেস করা হয়, কিরে মতিন কোন ক্লাসে পড় তুমি? মতিন অনেক গর্ব করে উত্তর দেয়, ক্লাস 2তে পড়ি। সে ফেল করবে তবু স্কুল ছাড়বে না, আবার স্কুলে নিয়মিত যাবেও না। এমন সময় ইউনুস সাহেব বারান্দায় ঢুকলেন। লোকটা পুরোপুরি ভিজে গেছেন। মিসির আলী একটু অবাক হলেন, কারণ ইউনুস সাহেবের হাতে একটা প্রায় নতুন ছাতা আছে। তবে মিসির আলী কিছু বললেন না, শুধু চেয়ার থেকে পা নামিয়ে বসলেন। স্যার, আপনি বসেন, পা নামানোর দরকার নাই, বললেন ইউনুস সাহেব। মিসির আলী একটু বিব্রত বোধ করলেন। এই বয়সের একজন মানুষ তাকে স্যার বলে ডাকে, এটা শুনতেও একটু অন্যরকম লাগে। মিসির আলী মৃদু হেসে বললেন, সমস্যা নেই, আপনি যান, কাপড় চেঞ্জ করেন, ঠান্ডা লেগে যাবে। ইউনুস সাহেব ভিতরে চলে গেলেন। মিসির আলী আবার পা উঠিয়ে আরাম করে বসলেন। একটা মজার ব্যাপার হলো ইউনুস সাহেবের এত বড় বাড়িতে শুধু ইউনুস সাহেব একা থাকেন। বিয়ে করেছিলেন, তবে বউ বিয়ের 2 মাসের মাথায় চলে যায় আর ফেরত আসেনি। ইউনুস সাহেব বিয়ে করেননি। পাশের বাড়ি থেকে মতিনের মা এসে রান্না করে দিয়ে যায়। এত বড় বাড়িতে ইউনুস সাহেব কিভাবে থাকেন তা ভাবতেই একটু অবাক হলেন মিসির সাহেব। কোথায় যেন একটু অস্বাভাবিকতা আছে। একটু মন বলছে, সাবধান মিসির আলী, সাবধান। রাত 10টা। সামনাসামনি 2টা বেতের চেয়ারে বসে আছেন মিসির আলী আর ইউনুস সাহেব। যথারীতি ইউনুস সাহেবের চোখ নিচের দিকে। পাশে এখনো মতিন ঘুমাচ্ছে বেঘরে। বারান্দায় 2টা 5 টাকা দামের মোমবাতি জ্বলছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে। বাতাসে মোমের শিখা তিরতির করে কাঁপছে। বারান্দায় গভীর নিস্তব্ধতা ভর করেছে। মিসির আলী একটু অস্বস্তি বোধ করলেন।
শেষে তিনি নিজেই নীরবতা ভঙ্গ করলেন, আপনাদের গ্রামটা অনেক সুন্দর। আমার ভালো লেগেছে। ইউনুস সাহেব চোখ তুলে একটু মিসির সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললেন। বললেন, জি, ঠিক বলেছেন স্যার। আবার নিস্তব্ধতা নেমে এলো। মিসির আলী সাহেব এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেলেন। তবে এইবার নীরবতা ভঙ্গ করলেন ইউনুস সাহেব। স্যার, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক বিজ্ঞ লোক, এটা আমি জানি। আমার একটা সমস্যা আছে। মিসির আলী এবার নড়ে চড়ে বসলেন, একটা বেনশন ধরালেন তিনি। তারপর বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন, আমি শুনছি। ইউনুস সাহেব একটা পুরাতন ছবি দিলেন মিসির আলীকে। তিনি ছবিটা নিয়ে মোমের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। একজন যুবকের সাদাকাল ছবি। চেহারায় কিছুটা কাঠিন্য আছে যা ইউনুস সাহেবের চেহারায় অনুপস্থিত। ইউনুস সাহেব মাটির দিকে তাকিয়ে শুরু করলেন, এটা আমার বড় ভাইয়ের ছবি। আজ থেকে ঠিক 32 বছর আগের। তার নাম ইউসুফ। আমার থেকে 3 বছরের বড়। আমাদের দুই ভাইয়ের মধ্যে অসম্ভব মিল ছিল। আমার বয়স তখন 20 কি 21 বছর। আমরা দুই ভাই বাপের ব্যবসা দেখাশোনা করি। বাপের বিরাট কারবার ছিল গঞ্জে। রাতের বেলা আমরা দুই ভাই পালা করে দোকানে থাকি। আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা অনেক শখ করে ওই পাশের বাগান বাড়িটা করেছিলেন। আমাদের বাড়িতে আমি, আমার ভাই ইউসুফ, বাবা ছাড়াও একজন অন্য মানুষ থাকত। তার নাম ছিল মনি, আমার এক খালাতো বোন। বাপ মা মরা মেয়ে ছিল সে। তাই আমার বাবা ওকে আমাদের বাড়িতে এনে রাখেন। ইচ্ছা মনি বড় হলে তাকে বিয়ে দিবেন। মনির তখন প্রায় 17-18 বছর। দেখতে অনেক রূপবতী ছিল মনি। মনি সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানুষ, আমরা একসাথে বড় হয়েছে। বাবা অনেক দেখে একটা ভালো সম্বন্ধ ঠিক করলেন মনির জন্য। ছেলেও গঞ্জে ব্যবসা করে। বিয়ে প্রায় ঠিক তখন। সেদিন এমন এক বৃষ্টির রাত। আমি গঞ্জের দোকানে। রাতে ওইখানে থাকবো। বাইরে অনেক ঝড়। দোকানে আমি একা থাকি। রাতের বেলা সব কর্মচারীর ছুটি থাকে। গঞ্জ থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলো দূরে। সেই রাতেই মনি আমার বড় ভাই ইউসুফের সাথে পালিয়ে গেল। বুঝলাম ভাইয়ের সাথে মনির মন দেওয়া নেওয়া ছিল অনেক আগ থেকেই। মিসির সাহেব, আপনি কি আমার কথা শুনছেন? মিসির আলী তন্ম হয়ে শুনছিলেন। কিছু প্রশ্ন এসেছে মনে, এই যেমন, ইউনুস সাহেব বললেন যে তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক মিল ছিল, তাহলে স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের প্রণয়ের কথা তার আগে থেকেই জানার কথা। যাই হোক, মিসির আলী আর প্রশ্ন করলেন না। তিনি একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, খুব, বলেন, আমি শুনছি। মিসির আলীর সাড়া পেয়ে ইউনুস সাহেব আবার শুরু করলেন, আমার বাবা তখন ছেলের জন্য পাগল প্রায় হয়ে গেলেন। আমার বাবা অতি ভালো মানুষ ছিলেন। ভাই যদি বলতো যে ও মনিকে বিয়ে করতে চায়, তাহলে বাবা নির্দ্বিধায় রাজি হয়ে যেতেন, কোন ভুল নাই। বাবা তখন ব্যবসা বাণিজ্য পুরা ছেড়ে দিলেন। সারাদিন বাগান বাড়িতে থাকেন একা একা। আমি তখন ব্যবসা চালাই। আমরা অনেক জায়গায় লোক পাঠিয়েছি তাদের খোঁজে, কিন্তু ওদের পাইনি কোথাও। এভাবে প্রায় বছর খানেক চলে গেল। একদিন সন্ধ্যায় বাবা আমাকে বাগান বাড়িতে ডেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোর ভাই আর মনি আর এই দুনিয়াতে নাই। ওরা দুজন আমাকে ডাকছে। আমার সময় বুঝি শেষ হয়ে গেল রে বাপ, বলে কান্নাকাটি শুরু করলেন। আমি তেমন গুরুত্ব না দিয়ে দোকানে চলে গেলাম। পরদিন সকালে বাবার মৃতদেহ পাওয়া গেল বাগান বাড়ির পুকুরে। রাতের বেলা যে কোন কারণে হোক বাবা পুকুরে নেমেছিলেন, তারপর আর উঠে আসতে পারেননি। মিসির আলী এইবার একটা প্রশ্ন জিজ্ঞেস না করে থাকতে পারলেন না, কোনো থানা পুলিশ হয়েছিল? ইউনুস সাহেব একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেললেন।
বললেন, আসলে তখন তো থানা এত কাছে ছিল না, পুলিশে খবর দিতে অনেক সময় লাগতো, তা প্রায় 8-10 ঘন্টার পথ ছিল সেটা। তাই গ্রামের ইমাম সাহেব সহ আমরা লাশ দাফন করে দেই। জানেন তো, মৃতদেহ বেশি সময় মাটির উপরে রাখা ঠিক না, এটা মৃতের আত্মা কষ্ট পায়। মিসির আলী সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিলেন, বললেন, সেটা জানি। আচ্ছা, ওই ইমাম সাহেব কই আছেন এখন, যিনি আপনার বাবাকে দাফন করেছিলেন? ইউনুস সাহেব বললেন, ওই ইমাম ভিনদেশী মানুষ ছিলেন, ওনার বাড়ি ছিল রংপুর। তিনি একদিন রাতে কাউকে কিছু না বলে চলে যান। ওনার বাড়ির ঠিকানা আমাদের কারো জানা ছিল না। উনিও আর কোনোদিন ফিরে আসেননি। মিসির আলী বললেন, আচ্ছা, খুব ভালো। তারপর? ইউনুস সাহেব বললেন, পরপর আমার 3 জন পরিবারের মানুষকে হারিয়ে আমি একটু বিভাগী হয়ে যাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে এই কর্মচারীদের উপর আমিও বাবার মতো ওই বাগান বাড়িতে আশ্রয় নেই। সারাদিন সারারাত ওখানেই থাকতাম। আমার খুব মন খারাপ হতো, আমি বাবা বাবা করে কাঁদতাম। এভাবে কত দিন গিয়েছিল জানি না। হঠাৎ এক গভীর রাতে আমি বাগান বাড়ির বারান্দায় বসেছিলাম। তখন শীতকাল, বাইরে তখন ঘন কুয়াশা, কুয়াশার কারণে আকাশের চাঁদ দেখা যায় না ঠিক মতো। আমি কাঁদছি। হঠাৎ দেখি সেই কুয়াশা ভেদ করে একজন মানুষ এসে দাঁড়ালো আমার সামনে। অন্ধকার আর চাঁদের আলোর লুকচুরির কারণে লোকটাকে বোঝা যাচ্ছে না, তবে এটুকু বুঝতেছি লোকটির সারা শরীর পানিতে ভেজা। আমি অবাক হয়ে গেলাম, কারণ এদিকে শীত অনেক বেশি পড়ে, আর এই শীতের রাতে কেউ একজন খালি গায়ে মাত্র একটা লুঙ্গি পরে থাকতে পারে? না দেখলে বিশ্বাস করার মতো না। আমি বললাম, কে কে ওখানে? লোকটা জবাব দিল, আমি তোর বড় ভাই ইউসুফ, তুই আমার সাথে আয়। বলে লোকটা উল্টো হাঁটা দিল। আমার মনে তখন অনেক আনন্দ। আজ এত বছর পরে আমার ভাই এসেছে। ভাইকে পাবার আনন্দে তখনকার অস্বাভাবিক ব্যাপারগুলো চোখে পড়ল না। আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটা ধরলাম ভাইয়ের পিছে পিছে। দেখি আমার ভাইটি বাগান বাড়ির গাছের ফাঁক দিয়ে আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও গেলাম। দেখি ভাই আস্তে আস্তে হিম শীতল পানিতে গলা পর্যন্ত নেমে গেল। আমি পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। আমার ভাই তখন আমাকে বলল, ইউনুস, আমি ফিরে আসছি। আমি বললাম, ভাই এদিন তুমি কই ছিলা? ভাই আমার কথার জবাব না দিয়ে বলল, ইউনুস, আমি আর মনি বাড়ি থেকে পালিয়ে যাবার পরে একটা রাস্তায় আমাদের ডাকাত ধরল। তারপর ওরা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিল আর মনিকে কোথায় যেন নিয়ে গেল। সেই থেকে আমি পানি ছাড়া থাকতে পারি না। আমি এখন থেকে এই পুকুরেই থাকব। আমার তখন ভয় হাত পা বরফ হয়ে গেছে। আমি একটা ঢোক গিলে বললাম, মরে গেছো মানে কি? ভাই একটু ক্ষণক্ষণে গলায় বলল, মরে গেছি মানে মারা গেছি, ইন্তেকাল করছি। এইবার বুঝছস? আমার তখন অবস্থা খারাপ। আমি কোনোমতে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে থাকবা, সমস্যা নেই। ভাই হেসে বলল, তুই ভয়ে পাস না, আমি তোর কোন ক্ষতি করব না, তুই শুধু আমি যা যা বলি তাই করবি। এই পুরো বাগান বাড়ির পাশে দেওয়াল তুলে দিবি যেন কেউ না আসতে পারে, আর এই পুকুরের পশ্চিম পাশে একটা পাকা খাটলা তুলে দিবি। আমি রাতের বেলা ওখানে বসে আরাম করব। আর শোন, আমার কথা কাউকে বলবি না যেন, না হলে তোর ক্ষতি হবে, আর যাকে বলবি তাকে আমি মেরে ফেলবো আমার নিজের জন্য। মনে থাকে যেন। আমি বললাম, ঠিক আছে ভাই। তারপর আমি পুরো বাগান বাড়ির চারপাশে দেওয়াল তুলে উপরে কাচের টুকরা দিয়ে দেই। আর একটা সুন্দর শান বাঁধানো পাকা খাটলা তৈরি করে দেই। মিসির আলী এবার একটু নড়ে বসলেন। খারাপ না, ভালো একটা গল্প, যদিও অনেক ফাঁকফোকর আছে।
তবুও গ্রামের একজন সামান্য ব্যবসায়ী এত সুনিপুণভাবে গল্প ফাঁদতে পারেন, তবে বলতে হবে লোকটির মেধা অনেক। মিসির আলী বললেন, আপনি এই ঘটনা কাউকে বলেছিলেন? ইউনুস সাহেব বললেন, একজনকে বলেছিলাম, আমাদের গ্রামের স্কুলের অঙ্কের মাস্টার। উনি বললেন, ঠিক আছে, আমি এক রাত পুকুর পাড়ে থাকব। পরদিন সকালে ওনাকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। মিসির আলী বললেন, তো আপনি আমার কাছে আসলে কি চাচ্ছেন? ইউনুস সাহেব একটু কেশে নিলেন। তারপর বললেন, দেখেন মিসির সাহেব, আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি বিএ পাশ করেছিলাম সেই সময়ে। আমি দেশি বিদেশি লেখক অনেক বই পড়ি, সেই সুবাদে আপনারও কয়েকটা বই পড়েছি। আমি জানি, আমার ধারণা ওই পুকুর পাড়ে এক ধরনের হ্যালুসিনেশন হয়। হঠাৎ যেন ইউনুস সাহেবের গলা কেঁপে উঠল। আমি চাই আপনি আমার এই রোগের চিকিৎসা করে দিবেন, আমি সুস্থ হতে চাই। মিসির সাহেব কিছু বললেন না। তার মাথায় অনেক কিছু চিন্তা চলছে। তারপর মিসির সাহেব বললেন, ঠিক আছে, আপনি ঘুমান। আমি কাল ওই বাগান বাড়িটা দেখব, আর কাল রাতে আমি ওখানে থাকব। পরের দিন মিসির আলীর অনেক ব্যস্ত একটা দিন গেল। সারাদিন বৃষ্টি ছিল, তবুও উনি সেদিন গ্রামে মসজিদে গেলেন। মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললেন। গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষের সাথে কথা বললেন। দুপুরে গেলেন থানায়। চেষ্টা করলেন কিছু তথ্য জোগাড় করার। একটা অদ্ভুত তথ্য পেলেন, তিনি বাগান বাড়ির খাট বানানোর জন্য মাত্র একজন লোক রেখেছিলেন, ইউনুস সাহেব। আর ওই লোকটিও খাটের কাজ পুরোপুরি শেষ হবার আগে মারা পড়ে, তার লাশও পাওয়া যায় ওই পুকুরের পানিতে। এই গুরুত্বপূর্ণ তথ্য কেন ইউনুস সাহেব গোপন করলেন বুঝতে পারলেন না মিসির আলী। বিকেলে যখন ইউনুস সাহেবের বাড়ি ফিরলেন, তখন মিসির সাহেব পুরা কাকভেজা হয়ে গেছেন। শরীর গরম হয়ে আসছে, জ্বর জ্বর ভাব। ইউনুস সাহেবও জ্বরে পড়েছেন, প্রায় 102 ডিগ্রির মতো। মিসির আলী একটা ফ্লাক্সে কিছু চা আর এক প্যাকেট বেনসন নিয়ে ইউনুস সাহেবকে বললেন, আমাকে আপনার বাগান বাড়িতে রেখে আসুন, আমি আজ রাতে ওখানে থাকব। ইউনুস সাহেব মিসির আলীকে বাগান বাড়িতে নিয়ে গেলেন। মূল ফটকে বিশাল লোহার গেট। গেটে এত বড় এক তালা। সেই তালা খুললেন ইউনুস সাহেব। মিসির আলী অবাক হয়ে দেখলেন গেটের চাবি ইউনুস সাহেবের কোমরে একটা কালো সুতা দিয়ে আটকানো, এবং সেখানে মাত্র একটাই চাবি। বুঝতে পারলেন এই চাবি তিনি 1 মিনিটের জন্য হাতছাড়া করেন না। মিসির আলীকে বাগান বাড়িতে রেখে ইউনুস সাহেব চলে গেলেন বাড়িতে। যাওয়ার সময় মিসির আলী খেয়াল করলেন ইউনুস সাহেব জ্বরে কাঁপছেন। রাত 8টা। মিসির আলী পুরা বাগান বাড়ি দেখা শেষ করলেন মাত্র। এত বড় বাগান বাড়িকে পুরা মৃত নগরীর মতো মনে হচ্ছে। অনেক আগাছা আর শুকনো পাতায় ভরে আছে জায়গাটা। কতগুলো দিন এখানে মানুষের আনাগোনা নেই ভাবতেই একটু বিস্ময় অনুভব করলেন তিনি। আকাশে এখন কালো মেঘের খেলা। এই আসছে এই যাচ্ছে। মাঝে মাঝে আকাশের মেঘ ফুরে পূর্ণিমার চাঁদ উঁকি মেরায়, আবার লুকিয়ে যাচ্ছে। মিসির আলী আগে থেকেই একটা ছাতা আর একটা চেয়ার নিয়ে রেখে আসেছিলেন পুকুর পাড়ে, শান বাঁধানো খাটলার ঠিক অপর পাশে। মিসির আলী পুকুর পাড়ে গিয়ে চেয়ারে বসলেন। কাঁধের উপর ছাতাটা ফেলে 1 কাপ চা নিলেন। চা শেষ করে একটা সিগারেট ধরালেন। বর্ষাকালে চারপাশে ব্যাঙের ডাকে মুখরিত থাকে, তবে এই পুকুরে কোন ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন না তিনি। অবাক করা বিষয়, ব্যাপারটা কেমন ভৌতিক মনে হলো। মৃদু হেসে দিলেন মিসির আলী। তিনি ভূতে ভয় পান না, তবে সাপখোপে ভয় পান। তাই তিনি মাটি থেকে চেয়ারে পা তুলে নিলেন। শুরু হলো অপেক্ষার পালা। তিনি কোন আলো জ্বালাননি, শুধু পকেট একটা ছোট টর্চ রেখেছেন। ইউনুস সাহেবের ব্যাপারটা নিয়ে ভেবেছেন মিসির আলী।
তিনি একটা সাধারণ মানসিক রোগে ভুগছেন। এই রোগের রোগীরা নিজেদের চারপাশে এক ধরনের আলাদা জগৎ তৈরি করেন নেয়। সে জগতে দ্বিতীয় কোন সত্তার প্রবেশ নিষিদ্ধ। যে খুনগুলো হয়েছে এই পুকুরে সেগুলো একদিক থেকে দেখলে খুবই সাধারণ হতে পারে, এতে কোন রহস্য নাই। যেমন স্কুল মাস্টার খুব সাধারণ একজন মানুষ ছিলেন, পরকালে ভয়ানক বিশ্বাস করেন তিনি। এই তথ্যগুলো মাস্টার সাহেবের বাড়ির লোকজন থেকে জেনেছেন মিসির আলী। হয়তো ইউনুস সাহেবের গল্প তার মনে দাগ কাটে। রাতে এই নির্জন বাগান বাড়িতে বেড়াতে এসে তিনি হ্যালুসিনেশনের জন্য কিছু একটা দেখেন। তারপর পুকুরে লাফিয়ে পড়েন। মাস্টার সাহেব সাঁতার জানতেন না, তাই সহজেই মারা যান। ইউনুস সাহেবের বাবার ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেওয়া যায়। বৃদ্ধ মানুষ ছিলেন উনি, তার উপরে পুত্রশোক। তাছাড়া অনেকদিন একা একা এই নির্জন বাগান বাড়িতে থাকার কারণে উনিও এক ধরনের মানসিক সমস্যায় পড়েন। মসজিদের হুজুর সত্যি সত্যি দেশের বাড়ি চলে গেছেন। ইউনুস সাহেবের এই রোগ সারাতে হলে প্রথমে প্রমাণ করতে হবে যে তার ধারণা ভুল, তিনি কোন মৃত ভাইকে দেখেননি। কাল সকালে যখন মিসির আলী অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন তখনই একমাত্র তাকে বিশ্বাস করানো যাবে। মিসির আলীর এই একটা গুণ খুব ভালো, সব সমস্যা আগে সবচাইতে সহজ সমাধান ধরে উনি শুরু করেন। সহজ সমাধান থেকে আস্তে আস্তে জটিলের দিকে যান। এভাবে শুরু করলে কোন পয়েন্ট মিস করবার সম্ভাবনা কম থাকে। রাত অনেক হলো, প্রায় 1টা বাজে। মিসির আলী বসে থেকে থেকে কোমর ব্যথা করে ফেলেছেন। তিনি একটু নড়ে বসলেন। বৃষ্টি অবিরাম ঝরছে, টিপ টিপ শব্দে। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে এক চমৎকার শব্দ করছে। মিসির আলী মুগ্ধ হয়ে শুনছেন সেই শব্দ। এমন সময় পুকুরের পানিতে কিছু একটা আলোড়নের শব্দ শোনা গেল। মিসির আলী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন পুকুরের দিকে। কই, না তো কিছু না, হয়তো কোন বড় মাছ শব্দ করেছে। মিসির আলী ভালো করে খেয়াল করলেন। এই তো কিছু একটা নড়ছে পুকুরের ঠিক মধ্যখানে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। জিনিসটা আস্তে আস্তে শান বাঁধানো পুকুরের ঘাটলার দিকে এগিয়ে আসছে। মিসির আলী নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেউ একজন মিসির আলীর মাথার ভিতর থেকে আর্তনাদ করে চিৎকার করে বলে উঠল, পালাও মিসির আলী পালাও।